বহুদিন আগের কথা। রূপনগর নামে এক গ্রামে ভজ নামে একজন সৎ ঠেলুয়া তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে থাকত। হঠাৎ একদিন, ও গিন্নি, এভাবে হুট করে চলে যেও না গো। গায়ের লোকগুলো দেখলে কি বলবে বলো তো? গায়ের লোকের কথায় আমার পেট ভরবে না। আমি চললাম বাপের বাড়ি, অন্তত ছেলেটা দুমুঠো খেয়ে বাঁচবে। তুমি যেদিন ঠিক মতো আয় করবে সেদিন আমি এই বাড়িতে ঢুকবো, এই বলে দিলাম। হে ভগবান, এ কি কপাল আমার! নিজের গিন্নি আর খোকাকে দুবেলা ঠিক করে খাওয়াতে পারি না বলে আমার গিন্নি খোকাটাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। এরপর ভজ নিজের চোখের জল মুছে উঠোনের এক কোণে পড়ে থাকা ঠেলা গাড়িটার কাছে এগিয়ে যায়। না, এভাবে কপাল চাপড়ে লাভ নেই। ঘরে বসে থাকলে কেউ মুখে অন্ন তুলে দেবে না। দেখি এই পোড়া কপালে আজ কিছু জোটে কিনা। মন খারাপ করে ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। কিছুটা সময় যাওয়ার পর সে দেখতে পায় মোড়ল একটা বড় গাছের নিচে বসে হুঁকো টানছে। ঠিক তার পাশেই রাখা রয়েছে বড় বড় বস্তা। ভজ ঠেলা নিয়ে এগিয়ে যায় তার দিকে। ও মোড়ল মশাই, শুনলাম শহরে কিছু মাল পাঠাতে হবে। আমার এই ঠেলাটা একদম মজবুত আছে, একবার সুযোগ দিয়ে দেখুন, বিকেলের মধ্যেই সব পৌঁছে দেব। না না ভজ, অত সময় আমার কাছে নেই। তুই বরং অন্য কোথাও কাজ দেখ। কেন, কি হয়েছে মোড়ল মশাই? আমার উপর একটু ভরসা করেই দেখুন না। কি আর হবে, তোর এই পুরনো আমলের ঠেলা দিয়ে যতক্ষণ ধরে তুই মাল নিয়ে যাবি তাতে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু মোড়ল মশাই, আমি তো গাইড জোরে ঠিক সময় মতোই পৌঁছে দেব। আরে ধুর, তার চেয়ে শহর থেকে আসা গাড়িগুলো ঢের ভালো। ওরা তোর চেয়ে অনেক কম সময়ের মধ্যে কাজটা করে দেবে। তুই বরং অন্য কোথাও কাজ দেখ। ভজ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর একইভাবে ভজ অন্য কোথাও কাজ পায় না। কিছু সময় পর গাঁয়ের রাস্তা ধরে একটা সবজি বোঝাই ঠেলা গাড়ি নিয়ে ভজর পুরনো বন্ধু মধু ভজর সামনে এসে গাড়ি থামায়। কিরে ভজা, এই ভর দুপুরে এই খালি ঠেলা নিয়ে কোথায় ঘুরছিস? আর তোর মুখ কানা অমন হয়ে আছে কেন রে? আর বলিস না মধু, আমি যে কি জ্বালায় পড়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। কেন রে, কি এমন হলো? একটু খুলেই বলতো দেখি। কি আর হবে, জানিস তো, এই ভাঙা ঠেলায় তেমন আমদানি হয় না বলে আজ সকালে আমার গিন্নি খোকাকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে। সে কি রে, বউ বাচ্চা ঘর ছেড়ে চলে গিয়েছে? বলিস কি তুই? হ্যাঁ রে মধু, আর শুধু তাই নয়, পেটের দায়ে সেই সকাল থেকে কাজের জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরছি, কিন্তু কেউ একটা কাজ পর্যন্ত দিতে চাইছে না। এ তো বড় অন্যায় কথা রে। এই বিপদের সময়ে তোর সাথে এমনটা হওয়া সত্যিই খুব বাজে। তুই তো সবজি নিয়ে কত জায়গায় যাস, তুই ভাই একটু দেখ না, যদি তোর চেনা জানার মধ্যে বা তোর কাছে যদি কোনো কাজের ব্যবস্থা হয়। কথাটা শুনে মধু একটু চিন্তিত হয়ে পড়ে। আর তাকে অমন দেখে তার মন খারাপ হয়ে যায়। কিন্তু হঠাৎ দূরে একটা চাষি পরিবারকে যেতে দেখে মধু একটু ভেবে ভজকে সান্ত্বনা দেয়। আরে ভজ, এভাবে ভেঙে পড়িস না, একটা ব্যবস্থা বোধহয় হতে পারে। কিসের ব্যবস্থা রে মধু? আমি যাদের কাছ থেকে সবজি কিনি সেই চাষিদের আজ সকালে বলা বলি করতে শুনলাম যে তাদের একটা ঠেলা গাড়ি আর লোক লাগবে। তুই একবার ওদের কাছে গিয়ে দেখ দেখি। সত্যি বলছিস মধু? সত্যি তুই আমার এই বিপদের সময় ভগবান হয়ে দেখা দিলি রে ভাই। আরে ধুর বাবা, এতে ধন্যবাদের কি আছে? তুই এক কাজ কর, তাড়াতাড়ি যা, কাজটা বোধহয় পেয়ে যাবি। তোর এই উপকার আমি জীবনে ভুলবো না রে মধু, আমি এখনই যাচ্ছি। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছুটা সময় যাওয়ার পর সে দেখতে পায় চাষের জমির পাশে টাটকা সবজির বস্তা রাখা রয়েছে। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে চাষি ভাইয়েরা। এগুলো দেখার পর সে আরো উত্তেজিত হয়ে ঠেলা গাড়ি নিয়ে তাদের সামনে হাজির হয়। ও চাষি ভাইয়া, কেমন আছো? আমি শুনেছি তোমার নাকি একটা ভালো ঠেলা গাড়ি আর একটা লোক লাগবে, তাই আমি হাজির হলাম। আরে ভজ যে, কিন্তু তুই যে বড্ড দেরি করে ফেলেছিস।
দেরি মানে? কাজটা কি অন্য কেউ পেয়ে গেল নাকি কাকা? হ্যাঁ রে, আমরা কাজের জন্য একজন ভালো ঠেলা পেয়ে গেছি। তোকে দিয়ে আর কাজ হবে না। তুই তুই এখন আসতে পারিস। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে ক্যাঁচ ক্যাঁচ করতে করতে একটা চকচকে টিনের ছাউনি দেওয়া ঠেলা গাড়ি নিয়ে সেখানে হাজির হয় রামু। এই দেখ ভজ, একে বলে ঠেলা গাড়ি। রামুর এই গাড়িতে টিনের ছাউনি আছে। টিনের ছাউনি দিয়ে কি হবে কাকা? রোদ হোক কি বৃষ্টি, আমাদের সবজি আর পচবে না, ভিজবেও না। তোর ওই খোলা গাড়িতে তো সব নষ্ট হয়ে যাবে। কিন্তু কাকা, কষ্ট করে আমি তো ঠিক সময়... না রে ভজ, আমাদের রামুর এই ঠেলাতেই পোষাবে। তোর ওই খোলা গাড়িতে আমাদের চলবে না। কিছু মনে করো না ভজদা, এখনকার দিনে কেউ আর এই পুরনো খোলা ঠেলা গাড়ি পছন্দ করে না। সবাই আমার এই ছাউনিওয়ালা গাড়ি পছন্দ করে, বুঝলে? এরপর ভজও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ভজ তার পুরনো ঠেলাগাড়ি নিয়ে ক্লান্ত পায়ে যখন হাঁটছিল, হঠাৎ সে দেখতে পায় রাস্তার ধারে একটা বিশাল বটগাছের নিচে অসহায়ভাবে একজন বৃদ্ধা ভারী ভারী পোটলা নিয়ে বসে আছেন। এই দেখে ভজ বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ায়। এ কি মাসিমা, আপনি এই কড়া রোদে এখানে একা বসে আছেন কেন? আর বলো না বাবা, শরীরটা আর চলে না। আমার পা আর এক পাও এগোচ্ছে না। আপনার সাথে তো অনেক ভারী ভারী পোটলা দেখছি, তা আপনি যাবেন কোথায় মাসিমা? এই মালপত্রগুলো নিয়ে ওদিকের গায়ে যাওয়ার কথা ছিল বাবা, কিন্তু কেউ একটুও সাহায্য করার মতো নেই। আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, চলুন আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। কিন্তু বাবা, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো টাকা কড়ি নেই। এ কি বলছেন মাসিমা, আমি কি আপনার কাছে কোনো টাকা কড়ি চেয়েছি নাকি? না মানে বাবা, আজকালকার দিনে তো বিনে পয়সায় কেউ... দূর মাসিমা, আজকালকার দিনে একজন অসহায় মানুষের সাহায্য করার জন্য টাকা লাগে নাকি? আপনি নিশ্চিন্তে গাড়িতে বসুন তো। এরপর বৃদ্ধা উঠে পড়েন তার ঠেলা গাড়িতে। তারপর অতি কষ্টে পোটলাগুলো তুলে গাড়িতে তা সাজিয়ে রাখে ভজ। এরপর সে ঠেলে ঠেলে বৃদ্ধাকে তাঁর গন্তব্যের দিকে নিয়ে যায়। আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো বাবা। না না মাসিমা, এটা তো আমার রোজকার কাজ, এতে কষ্ট কোথায়? তোমার মনটা বড় পরিষ্কার। আমি তাহলে এবার আসি মাসিমা। যাও বাবা, যাও। ভগবান যেন তোমার সব দুঃখ কষ্ট মিটিয়ে দিক। বৃদ্ধাকে নামিয়ে দেওয়ার পর ভজ একটি কাজ পায়। সে তার ঠেলাগাড়িতে ভারী ভারী মালের বস্তা চাপিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার একটা বড় পাথরে লেগে ঠেলার চাকাটা ভেঙে যায় এবং গাড়িটা একদিকে কাত হয়ে পড়ে। ওরে বাবারে, এ কি সর্বনাশ হলো রে! ভাঙা চাকা আর পড়ে থাকা মালের বস্তাগুলোর দিকে তাকায় সে। এত কষ্ট করে একটা কাজ পেলাম, তাও কপালে সইল না। শেষমেশ গাড়িটাই ভেঙে গেল। ভজ সেই ভাঙা ঠেলাটা কোনো মতে টেনে হিঁচড়ে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় নিজের ঘরের উঠান পর্যন্ত নিয়ে আসে। ঠিক তারপরে সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এ কি দেখছি আমি? আমার এই উঠোনে এত আলো কিসের? এ কি স্বপ্ন? এক অপূর্ব চোখ ধাঁধানো খাঁটি সোনার তৈরি ঠেলা গাড়ি দেখে সে। ভজ ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে ওটা ছুঁয়ে দেখে। না, এ তো সত্যি সোনা।
তবে কি ওই মায়াবী বৃদ্ধার আশীর্বাদেই এই চমৎকার হলো? ওগো ঠাকুর, সত্যি তবে তুমি এই অভাগার দিকে মুখ তুলে চাইলে? ভাঙা গাড়ির বদলে সোনার গাড়ি দিলে গো। বেশ কিছুক্ষণ গাড়িটা ভালো করে দেখার পর না না, আর বেশি দেরি করে লাভ নেই। শিগগিরই শ্বশুর বাড়ি থেকে গিন্নিকে আর খোকাকে নিয়ে আসে। ওরাও নিজের চোখে দেখুক যে আমাদের এই ভাঙা কপাল এবার সত্যি ফিরে গেছে। এরপর বেশি দেরি না করে ভজ শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে শ্বশুরবাড়ির উঠানে রাধা বিনয়কে নিয়ে বসে আছে। এমন সময় ভজ সেখানে এসে হাজির হয়। তার চোখে মুখে আনন্দের ঝিলিক। ও গিন্নি, তাড়াতাড়ি চলো, সব গোছগাছ করে নাও। আমাদের আর কোনো অভাব থাকবে না গো। ভগবান মুখ তুলে চেয়েছেন, ঘরের ভেতর সাক্ষাৎ লক্ষ্মী এসে হাজির হয়েছেন গো। পাগল হলে নাকি গো? রোদে ঘুরে ঘুরে কি মাথাটাই বিগড়ে গেল? ঘরে নুন আনতে পান্তা ফুরায় আর তুমি বলছো লক্ষ্মী এসেছে? ঢং করো না তো, সরো এখান থেকে, সরো বলছি। আরে সত্যি বলছি গো, বিশ্বাস করো, এক বৃদ্ধার আশীর্বাদে আমাদের উঠোনে এখন খাঁটি সোনার তৈরি একটা আস্ত ঠেলা গাড়ি রাখা আছে। চলো না, একবার নিজের চোখেই দেখে আসবে। রাধা আর বিনয় বাড়ি ফিরে এসে সোনার গাড়ি দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর রাধা সামনে এগিয়ে গিয়ে গাড়িটাকে ছুঁয়ে দেখে। ওগো, ওগো, এ তো সত্যি সোনা গো। আমি তো তোমাকে মিছিমিছি কত বকাবকাই না করেছি। আমি তো ভাবতেই পারছি না ঈশ্বর আমাদের মতো গরিবদের এত বড় উপহার দেবেন। বাবা, বাবা, এবার কি আমি নতুন জামা পাবো? এবার কি অনেক ভালো মন্দ খেতে পাবো? আর এই গাড়িটা দেখো, একদম রাজাদের রথের মতো দেখতে লাগছে। হ্যাঁ রে খোকা, তুই নতুন জামাও পাবি আর পেট ভরে খাবারও খাবি। আর গিন্নি, আমাদের কষ্টের দিন এবার সত্যি শেষ হলো। এমন সময় রামু তার টিনের ছাউনি দেওয়া ঠেলা গাড়িটা নিয়ে ওদিকেই যাচ্ছিল। হঠাৎ ভজর বাড়ির উঠানের সোনালি আলোর আভা দেখে সে থমকে দাঁড়ায়। তারপর সে ঠেলা রেখে গাছের পিছনে গিয়ে উঁকি মারতেই তার মন লোভে ভরে যায়। এ কি রে, বজ ব্যাটার তো দেখছি ভাগ্য ফিরে গেছে। হ্যাঁ, আস্ত মূর্খ, একটা কপালে সোনার ঠেলা, নিশ্চয় কোনো তুকতাক আছে। হ্যাঁ, তবে রামু থাকতে এই সম্পদ ওর ঘরে বেশি দিন টিকবে না। যেভাবেই হোক আমি হাতিয়ে নেবই। ওগো, ওগো শুনছো? ঘরে সোনার ঠেলা এসেছে ঠিকই, কিন্তু পাড়ার লোকের নজর বড় খারাপ গো। আজকে দেখে শুনে বেরিও। ভগবান যখন হাত বাড়িয়েছেন তখন আমাদের দিনকাল যেন আর খারাপ না হয়। ও তুমি ভেবো না গিন্নি, এই গাড়ি থাকতে আজ আমার কাজ আটকাচ্ছে কে? দেখবে আজ থলি ভরে টাকা নিয়ে ফিরবো। আমি এবার চলি। এরপর ভজ তার সোনার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। আর রাস্তার লোকজন সেই সোনার গাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কিছুটা সময় যাওয়ার পর ভজ এক দোকানদারের কাছে কাজ চায়। এই যে দাদা, আপনার দোকানের এই ভারী মালপত্রগুলো কি কোথাও পৌঁছে দিতে হবে? দেখুন, আজ একদম নতুন আর মজবুত গাড়ি নিয়ে এসেছি, কোনো অসুবিধে হবে না। আরে ভাই ভজ, তুই কি পাগল হয়ে গেলি? তোর এই বহুমূল্য সোনার ঠেলা নিয়ে আমার কাছে কাজ চাইছিস? সকাল সকাল মাথা খারাপ না করে যা, বাড়ি গিয়ে এটা সিন্ধুকে ভরে রাখ। এ কি রে বাবা, এত সুন্দর আর চকচকে সোনার ঠেলা দেখেও কেউ কাজ দিচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে কাজ দিতে হবে না। আমি তাহলে মাঠের দিকে চাষি ভাইদের কাছেই যাই, ওনাদের কাছেই কাজ চাইবো। ওনারা নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না। ভজ মন খারাপ করে আবার সেই চাষিদের কাছে পৌঁছয়। ও চাষি ভাইরা, বাজারে তো কেউ কাজ দিল না, তোমরা অন্তত আমায় ফিরিয়ে দিও না গো। এই দেখো সোনার গাড়ি, ক্ষেতের সব আনাজপাতি যত্ন সহকারে বাজারে পৌঁছে দেব। দেখ ভজ, গাড়িটা সোনার হলেও আমাদের কোনো কাজের নয়। এই গাড়িতে কোনো টিনের ছাউনি বা ঢাকা তো নেই। খোলা গাড়িতে মাল নিলে আমাদের মাল যে রোদে পুড়ে সব নষ্ট হবে। তুই তুই অন্য কোথাও দেখ।
তোমরাও এই কথা বলছো ভাই? রোদের জন্য একটু আনাজ নষ্ট হতে পারে, কিন্তু গাড়িটা তো ভেঙে পড়বে না। এত বড় সোনার গাড়িটা কি তবে আমার কোনো কাজেই আসবে না? জেদ করিস না ভজ, বোঝ ব্যাপারটা। আমাদের এই রোদে পোড়া ফসল অনেক কষ্টে ফলে। ছাউনি ছাড়া গাড়িতে চাপিয়ে ওগুলো নষ্ট করার ঝুঁকি আমরা নিতে পারবো না। আবারও ভজ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর রামু গাছের আড়াল থেকে এই সব দেখে বেশ মজা নেয়। একেই বলে আর বোকা ভজর কপালে সুখ রয় না। ঠিক যেমনটা আমি চেয়েছি একদম তেমনটাই হলো। এই সুযোগে বোকা ভজর সোনার গাড়িটা হাতিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় পরে ভজ যখন তার ফাঁকা ঠেলা গাড়িটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রামু তার টিনের ঠেলা গাড়িটা নিয়ে ভজর সামনে এসে হাজির হয়। আরে এ কি ভজদা, তুমি আজকেও কোনো কাজ পেলে না? না রে রামু, এই সোনার গাড়ি দিয়েও কোনো লাভ হলো না রে। বাজারে গেলাম, ক্ষেত খামারে গেলাম, কেউ আমার এই গাড়িতে মাল তুলতে রাজি হলো না। জানো ভজদা, তোমার এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আহারে, ভগবান তোমায় এমন একটা জিনিস দিল যা তোমার কোনো কাজেই লাগছে না। আমি তো এখন কিছুই বুঝতে পারছি না রে রামু, যে আমি এই গাড়িটা নিয়ে কি করব। সংসারে নুন আনতে পান্তা ফুরায়, এদিকে উঠোনে সোনা পড়ে আছে। বুঝলে ভজদা, আমার কাছে না একটা উপায় আছে। যদি তুমি তোমার এই সোনার গাড়ির বদলে আমার এই টিনের ছাউনি দেওয়া গাড়িটা নিতে চাও, তাহলে আমি তোমায় এটা দিতে পারি। তোমার অন্তত কাজ করে খাওয়ার একটা গতি হবে। হ্যাঁ, কি বলছিস রে রামু? তুই সত্যি সত্যি আমায় তোর এই এত সুন্দর কাজের গাড়িটা দিয়ে দিবি? আরে দাদা, তোমার এই বিপদে আমি না দাঁড়ালে কে দাঁড়াবে বলো? নাও, আর দেরি করো না, গাড়িটা ধরো। তবে আর দেরি কেন? দে দে ভাই, তুই আমার বড় উপকার করলি। আর এই নে তোর সোনার গাড়ি। এরপর দুজনে একে অপরের ঠেলা গাড়িটা বদলে নেয়। তাহলে আজ আসি, আমার আবার অনেক কাজ পড়ে আছে, বুঝলে? রামু কুটিল হেসে সেখান থেকে চলে যায়। পরে ভজ রামু টিনের ছাউনি দেওয়া ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে বাড়ির দিকে চলে যায়। ওগো, এ কি কাণ্ড! এ কি দেখছি আমি? কেন গো গিন্নি, কি আবার দেখলে? বলি, সাত সকালে ওই সোনার ঠেলা গাড়িটা নিয়ে কাজে বেরোলে, ভাবলাম আজ অনেক টাকা পয়সা নিয়ে ফিরবে। তা না, টাকা পয়সা তো দূরের কথা, এখন ফিরেছো এই টিনের ঠেলাটা নিয়ে। আর ওই সোনার ঠেলা গাড়িটার কি করলে? হ্যাঁ, আর টাকা করেই বা কোথায়? আরে গিন্নি, ওটা তো আমি রামুর এই টিনের ঠেলার গাড়িটার সাথে বদলে নিয়ে এসেছি গো। তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই গা? আজ তো একটা সোনার ঠেলা গাড়ি তুমি একটা টিনের ঠেলার সাথে বদলে এলে। আরে গিন্নি, তুমি তো শুধু সোনাই দেখছো, তার পিছনের আপদটা দেখছো না? আপদ মানে? যখন সোনার ঠেলাটা নিয়ে বাজারে গেলাম, সোনার গাড়ি দেখে কেউ মাল তুলতে দিচ্ছিল না। শেষমেশ চাষিরাও বলল টিনের গাড়ি না হলে কাজ দেবে না, তাই ওটা বদলে আনলাম। আরে মূর্খ, তুমি যদি ওই সোনার ঠেলা নিয়ে গিয়ে কোনো জহুরির কাছে বিক্রি করতে, তবে এত টাকা পেতে যা দিয়ে আমাদের আর খেটে খেতে হতো না। এ কি বলছো গা গিন্নি? আয় হায় রে হায়, এ আমি কি করলাম? ভগবান আমায় সোনার ঠেলার গাড়ি দিল, আর আমি সেটাও রাখতে পারলাম না। হায় রে আমার কপাল। অনেক সহ্য করেছি, আর নয়। এবার ওই রামুর টিনের ঠেলা দিয়েই তুমি সারা জীবন গাধার মতো খেটে যাও। আমি চললাম আমার বাপের বাড়ি। তাহলে দেখলেন তো, একেই বলে ভাগ্যের নাম বাবাজি। সোনার ঠেলা পেয়েও শেষমেশ সুখ সইল না আমাদের বোকা ভজর কপালে।